কত রান করলে জিতবে বাংলাদেশ? 300, 350? বাংলাদেশ করতে চায় অনেক বড় স্কোর, যদিও এই কন্ডিশনে 300 রান পেলেই বাংলাদেশের যে বোলিং লাইন আপ তা দিয়ে পাকিস্তানকে বান্ডেল আউট করে দেওয়া সম্ভব। কিন্তু বাংলাদেশ কি থামবে, না বাংলাদেশকে পাকিস্তান থামিয়ে দেবে? সেই প্রশ্নের উত্তর আগামীকাল জানা যাবে। নাহিদ রানা বলেছেন তারা সারাদিন ব্যাটিং করতে চান। দর্শক, সমকালের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আমি স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। আমি মোহাম্মদ সিকান্দার আলী, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম থেকে যুক্ত হয়েছি। বাংলাদেশ পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টেস্ট এবং সিরিজ নির্ধারণী টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষ হয়েছে। এখানে অবধারিতভাবে বাংলাদেশ লিডিংয়ে রয়েছে, আমরা সবাই বুঝতে পারছি। কারণ প্রথম ইনিংসে যে 278 রান করেছিল তার প্রেক্ষাপটে পাকিস্তানকে 232 রানে অল আউট করে দিয়ে 46 রানের একটা লিড পেয়েছিল বাংলাদেশ। সেই লিডের সঙ্গে আজকে আরও 110 রান যোগ করেছে এবং 3 উইকেটে। এই যে 110 সব কিছু মিলিয়ে 156 রান, সেটা হচ্ছে আপনার একটা লিড তৈরি হয়েছে। এর সঙ্গে যদি আরও 100 রান যোগ করা যায় তাহলে কিন্তু পাকিস্তান চাপে। আর যদি বাংলাদেশ এখানে আরও 150 কিংবা তার থেকে একটু বেশি রান যোগ করতে পারে, কিংবা 2 সেশন 2.5 সেশন পর্যন্ত খেলতে পারে, তাহলে কিন্তু পাকিস্তানকে তৃতীয় দিন চতুর্থ দিনের লাঞ্চের মধ্যে হয়তো বান্ডেল আউট করে দেওয়া সম্ভব, কিংবা পাকিস্তানকে তার থেকেও ভয়ানক 2 সেশনের মধ্যেও আপনার খেলাটা শেষ করে দেওয়া সম্ভব। কিন্তু সেই সম্ভাবনা এখনও ভবিষ্যতের উপরে ছাড়া রয়েছে। কারণ কন্ডিশন কি হবে, ওয়েদার কি হবে, এগুলি অনেক কিছু নির্ভর করে। উইকেট কি বেটার হয়ে যাবে কিনা। এখন যেহেতু রোদ উঠছে, অনেক রোদ, সকালে একটু ক্লাউডি থাকে, কিন্তু মাঝখানে যে সান থাকে, আজকে যে পরিমাণ রোদ ছিল, এই রোদে উইকেট ড্রাই হয়েছে, এগুলির একটা এফেক্ট তো অবশ্যই রয়েছে। তবে আজকে ভালো দিক হলো বাংলাদেশ যখন তাদেরকে অল আউট করছে, অল আউট করার পরে যারা ব্যাটিংয়ে নেমেছিলেন, মাহমুদুল হাসান জয় হাফ সেঞ্চুরি করেছেন। তিনি আগে এইখানে যে লাস্ট টেস্ট ম্যাচটা খেলেছিলেন আয়ারল্যান্ডের বিপক্ষে, সেখানে তার 171 রানের একটা ইনিংস ছিল। ফার্স্ট ইনিংসে তিনি ভালো করতে পারেননি, আঙুলে ব্যথার কারণে দ্বিতীয় বলেই আউট হয়ে গিয়েছিলেন। কিন্তু যার অভিষেক হয়েছিল সেই তানজিদ হাসান তামিম, তিনি কিন্তু খুব দ্রুতই আউট হয়ে গেছেন 4 রান করে। প্রথম ম্যাচে তার যে অভিষেক টেস্টে তার আসলে পারফরমেন্সটা ওইরকম হলো না। 30 রানের মধ্যে আসলে 2 ইনিংস মিলিয়ে আপনার ম্যাচে 30 রান তার অর্জন। তাকে টেস্টের যে মেজাজটা, সেই মেজাজটা না শেখা পর্যন্ত কিছু না কিছু ব্যাঘাত ঘটবে এবং তিনি কন্টিনিউশন রাখা কিংবা ধারাবাহিক রান করতে পারা কিংবা এর মেজাজটা কেমন সেটা শো করতে একটু চ্যালেঞ্জের মুখে পড়বেন। এজন্য বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে যারা কোচিং স্টাফ রয়েছেন কিংবা যারা ম্যানেজমেন্ট রয়েছেন, তারা নিশ্চয়ই তানজিদকে নিয়ে কাজ করবেন এবং আগামী দিনগুলোতে তাকে পরিশীলিত করে গড়ে তুলবেন। একইভাবে আমরা যদি বলি, বোলিংটা আজকে খুবই ভালো হয়েছে। এমন বোলিং বাংলাদেশ প্রত্যাশা করেছিল। তাসকিন আহমেদকে আলাদাভাবে সিগনিফাই করতে হয় এই কারণে যে তাসকিন অসাধারণ বোলিং করেছেন। স্টার্টিংটা যেভাবে দিয়েছেন, পরপর 2টো উইকেট নিয়েছেন। শরীফুল উইকেট না পেলেও তিনি যেভাবে থ্রেড তৈরি করেছেন, এক প্রান্ত থেকে শরীফুল এরকম আওয়াজ হচ্ছিল যে প্রতিনিয়ত মনে হয় আউট হয়ে যাবে, কিন্তু আউট হচ্ছে না। সেই সুযোগটা আবার তাসকিন ঠিকই কাজে লাগিয়েছেন। প্রথম 2টো উইকেট তিনি নিয়েছেন। এর পরবর্তীতে যিনি আসছেন মিরাজ, তাইজুল এবং নাহিদ রানা সবচেয়ে বড় ব্রেক থ্রুটা দিয়েছিলেন বাবর আজমকে আউট করে। তিনি প্রথম আউটের যে বলটা ছিল সেটা হলো 139 কিলোমিটার গতি দিয়েছেন। তার আগের বলটা তিনি করেছিলেন 149 কিলোমিটার গতিতে। তার মানে হচ্ছে এমন বল ফেস করার পরে আবার যখন 10 কিলোমিটার কম গতির একটা বল ফেস করলো, তখন সে ট্র্যাপের মধ্যে পড়ে গিয়েছিল। নাহিদ রানা সংবাদ সম্মেলনে বলেছিলেন যে একজন বড় ব্যাটসম্যানকে আউট করার জন্য কিছু কৌশল নিতে হয়। সেই কৌশলটাই তিনি অ্যাপ্লাই করেছেন, যে কারণে যখন একটা জোরে বল দেওয়ার পরে তারপরে যদি 10 কিলোমিটার কমিয়ে যখন ডেলিভারিটা দিলেন, তখন আনপ্রিপেয়ার্ড ছিলেন বাবর। হয়তো তিনি আশা করছিলেন অনেক জোরে আসবে, সেই জায়গায় যখন তার লেন্থে এসে পড়ে, গুড লেন্থে এসে পড়ে, তখন বলটা মারতে গিয়ে আস্তে করে লেগে মুশফিকের হাতে চলে গিয়েছিল এবং তিনি আউট হয়ে গেছেন। তার এই 60+ রানের ইনিংসটাই পাকিস্তানের সর্বোচ্চ। এছাড়া তেমন কেউ কিছু করতে পারেনি। সবচেয়ে বাবর যেটা বলে গেলেন, তারা এখানে ভালো করতে না পারার অন্যতম কারণ হলো 232 রান অল আউট হওয়ার কারণ বাংলাদেশের বোলিংকে তারা কৃতিত্ব দিচ্ছেন না। তারা বলছেন যে ব্যাটিংয়ে তারা জুটি গড়ে তুলতে পারেননি। এই যে জুটি গড়তে না পারা, সেই কারণেই তাদের কলাপস হয়েছে। যদিও তাদের খুররম শাহজাদ বলে গিয়েছিলেন আগের দিন সংবাদ সম্মেলনে তারা 400 থেকে 450 রানের একটা ইনিংস খেলতে চান এবং সেই রান নেওয়ার পরে বাংলাদেশের উপরে অনেক লিড নিয়ে 4th ইনিংসে তারা ডমিনেট করবেন এবং তারা ম্যাচটা জিতবেন। কিন্তু সেই আশায় বোধহয় গুড়ে বালি ঢেলে দিয়েছে বাংলাদেশের বোলাররা।
যেটা নাহিদ রানা সবচেয়ে বলেছেন, বাংলাদেশের টার্নিং পয়েন্টটা ছিল প্রথম ইনিংসে তারা যে ব্যাটিংটা করেছিলেন, সে লিটন কুমার দাসের সেঞ্চুরি এবং তার সঙ্গী যারা ছিলেন তাইজুল, শরীফুল এবং নাহিদ রানা। এই নাহিদ রানা ওইরকম ছিলেন না, তার শরীফুল তাইজুলের মূল ভূমিকাটা ছিল। এই যে মূল ভূমিকার তাসকিনও একটা ভূমিকার ছোটো ইনিংসে ছিলেন। তো এই ফলে তারা যে আউটপুটটা দিয়েছেন, ওই যে 278 রানের একটা ইনিংস দান করিয়ে দিয়েছেন, সেই ইনিংসটাই নাকি টার্নিং পয়েন্ট ছিল বাংলাদেশে। এবং সেই টার্নিং পয়েন্টটাকে বোলাররা ক্যাপিটালাইজ করছেন সমন্বিত বোলিংয়ের মাধ্যমে, যেটা বলা কোরাস। সমন্বিতভাবে সবাই মিলে যখন আউটপুট দিয়েছেন, সবাই মিলে যখন উইকেট নেওয়ার চেষ্টা করেছেন, সেই জায়গায় এরকম ভালো একটা আউটপুট পাওয়াটা খুব স্বাভাবিক ছিল, যেটা পাকিস্তানের প্রত্যাশার বাইরে। এবং এইরকম কল্পনা করেন তারা এত ভালো উইকেটে ব্যাটিংয়ের জন্য খুবই স্বর্গ, সেই স্বর্গে তারা এভাবে ফেল করবেন। যদিও শেষ বিকেলে বাংলাদেশ 3 উইকেট হারানোটা একটু লস হয়ে গিয়েছে। এক সেশনে কম ব্যাটিং করে 3 উইকেট হারানো সত্যিই ক্ষতিকর। এটা প্রথম হলো, তানজিদ তামিম আউট না হলে হয়তো আরেকটু বড় হতে পারতো ওপেনিং জুটি যদি 50-60 রানের হতো, তাহলে সেকেন্ড উইকেটের আর পতন হতো না। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে মমিনুল যে সময় আউট হলেন, সেটা হচ্ছে মাত্র 2টো বল ছিল দিনের। এই 2টো বল যদি তিনি দেখে শুনে খেলে বেরিয়ে যেতে পারতেন, তাহলে ওভারনাইট যে রেস্টটা পেতেন, তার পরের দিন এসে ডেফিনেটলি একটা ভালো ইনিংস খেলার চেষ্টা করতেন। মমিনুলের আনফর্চুনেট, পুরোটাই দুর্ভাগ্য, তিনি তাড়াতাড়ি আউট হয়ে গেলেন। একটা হাফ সেঞ্চুরি হলো না তার, বাকি বা সেঞ্চুরি দিকে নিয়ে যেতে পারলেন না তাকে এই জায়গাটা। এখন সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো নাজমুল হোসেন শান্ত রয়েছেন, লিটন কুমার দাস রয়েছেন, মুশফিকুর রহিম রয়েছেন, তার পরবর্তীতে মিরাজ রয়েছেন। মিরাজের কাছে কিন্তু একটা বড় ইনিংস পাওনা হয়ে গেছে বাংলাদেশের। তো আশা করেন নাহিদ রানা বলছেন পুরো দিন ব্যাটিং করতে চান তারা। যদি সত্যি তারা পুরো দিন ব্যাটিং করতে পারেন, কিংবা শেষ সেশনের কিছুটা সময় পর্যন্ত যেতে পারেন, তাহলে ডেফিনেটলি বাংলাদেশের স্কোর হবে 300+ সেকেন্ড ইনিংসে। সেই সেকেন্ড ইনিংসে যদি 300+ হয়, তাহলে তার সঙ্গে আরও 46 যোগ করে প্রায় 400-র কাছাকাছি একটা লিড থাকবে। এবং সেটা যদি টার্গেট দেয় পাকিস্তানকে, পাকিস্তান কোনোভাবেই এই রান চেজ করার মতো হয়তো অ্যাবেল হবে না। আর যদি প্রকৃতির কোনো থাকে, এখানে বৈরিতা থাকে, তাহলে একটা ঝামেলা তৈরি হয়ে যেতে পারে। তবে আশা করা যায় এই টেস্টে খুব ভালোভাবেই সম্পন্ন হবে, কারণ পরপর 2 দিন খুব ভালো ছিল ওয়েদার। প্রথম দিন বৃষ্টি মেঘাচ্ছন্ন থাকলেও আপনার দ্বিতীয় দিন একেবারে রোদেলা একটা মানে কড়া রোদ যেটা আমরা বলি, সেই কড়া রোদের মধ্যে তাদের খেলতে হয়েছে, গা পোড়ানো রোদ। দর্শক, আশা করি বাংলাদেশ এই টেস্ট চতুর্থ দিন সকালের সেশনের মধ্যে জিতে যাবে। এই প্রত্যাশা নিয়ে আজকের মতো শেষ করছি। আবার আগামীকাল আপনাদের সঙ্গে দেখা হবে। ধন্যবাদ।